বউ হলো ফ্রিজ। আমি তো খুবই অবাক, কি বিশ্রী কথা, বউ কেন ফ্রিজ হবে? স্বামীরও তো দায়িত্ব বউকে খুশি করা, শুধু বউ কি খালি ফ্রিজ হবে? আর স্বামী হলো আগুন হবে, আর বউ ওই আগুন নিভাবে? আবার ডাক্তার মানিকের সাথে একটু আলাপ করি। কিছুদিন আগে পত্রিকায় আসছিল, আপনাকে বোধহয় বলেছি না, যে একটা নেশাখোর ছেলে তার বাবাকে মারছিল সকাল 10টায়। ফ্যামিলি অনেক বড়, অনেকগুলো ভাই বোন। তো দুই ভাই কি রাগ চেক দিতে পারে? এমনি তো ধরেন নেশাখোররা খুবই বিরক্ত হয় না? তো বাপকে মারছে, গালাগালি করছে, তখন দুই ছেলে আবার ওই ছেলেটাকে মারা শুরু করে। নেশা করতে করতে ছেলেটা গেছে মরে। তাহলে খুনের দায়িত্ব এড়াতে পারে। এখন পুলিশ ওই দুজনকে ধরেছে, তাই তো তাদের জেল হতে পারে, ফাঁসি হতে পারে। একটা জটিল, আসলে এটা বলা যায় না, কিন্তু নেশাখোরদের একটা সময় এমন হতে পারে যে মারলেও তার দোষ হবে না, জেলে যেতে হবে না, এরকম একটা পর্যায়ে চলে গেছে না? দেখা গেল নেশার যারা সামগ্রী খায় তারা যে অত্যাচার করে, মানুষের কষ্ট দেয়, অনিয়মিত জড়িয়ে দেয়। হ্যাঁ, তখন এতই টাকা পয়সা চায়, মারধর করে, গালাগালি, সব অশান্তি করে, করতে করতে রাগটা জমতে 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 যখন সকাল 10টায় তার বাবাকে মারা শুরু করেছে, গালাগালি শুরু করেছে, তখন কিন্তু দুই ভাই ঠিক থাকতে পারে, বড় সহ্য মার দিয়েছে, মারা গেছে। তাহলে পুলিশ তো ধরবে, তাদের তো জেল জরিমানা, ফাঁসি সবই হবে। তাহলে কি একটা বিশৃঙ্খল অবস্থা না? মূল উদ্দেশ্য খুঁজতে গেলে তো আসলে যারা মারলো তারা তো আসলে কেন মারলো, কিসের লাইন মারলো, এটা তো আমরা হাতড়াচ্ছি না। আইন হাতে তুলে নেওয়া যাবে না, কিন্তু এমন পরিবেশ তৈরি হয়। যেমন আমি ওই যে ডেটেন সামনে যেমন মারা গেল কয়েকদিন আগে, সেখানে আমি ভিডিওতে বলেছি যে তার বড় ছেলেটা খুব ভালো, ছোট ছেলেটা নেশাখোর। হ্যাঁ, তো কি হয়েছে, টাকা পয়সা হয়তো চেয়েছে, সে দেয়নি, কিছু একটা কথা কাটাকাটি হয়েছে, একটা ছুরি ওই ভালো যে বড় ছেলে তার মেরুদণ্ডতে মেরেছে, মারা গেছে। তাহলে কি দাঁড়ালো? এটিএম শামসুজ্জামানের যে অর্জন সবগুলো শেষ হয়ে গেল না? বড় ছেলেটাই মারা গেল, নেশাখোর ছেলেটাই বেঁচে থাকলো, ভালোটাই চলে গেল। এই নেশার যে একটা বড় সমস্যা, তাণ্ডব, এটা দিন দিন বেড়েই যাচ্ছে। এই ভয়াবহ জায়গা থেকে আসলে উত্তরণের খুবই দরকারি। আগের ভিডিও তো আমরা বলেছি যে আসলে নেশার সামগ্রী যাতে দেশে না ঢুকতে পারে, উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো অনেকটা কমবে। তারপরেও আর একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, আমি একজন ফ্যামিলির সদস্য হিসাবে বলছি যে আমার ফ্যামিলির একটা ছেলে নেশার সাথে একদিনে কিন্তু জড়ায় না, জড়াতে তার সময় লাগে, সেটা আমার উপলব্ধি করতে হবে। আমার ছেলে সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কী করছে না করছে, আমার ঠিনে টাকা নিচ্ছে, সে টাকা নিয়ে সিগারেট খাচ্ছে না, ফল খাচ্ছে না, মোবাইলে ফ্ল্যাগ দিয়ে দিচ্ছে, এটা খেয়াল করতে হবে। এগুলো আমি কিছুই খেয়াল করলাম না। বাবা টাকা চাইলো, টাকা দিয়ে দিলাম, ছেলে বাজারে আসলো, এসে নেশার দ্রব্য কিনলো, খেলো, বাড়ি চলে গেল। প্রথম 2-6 মাসে তো আপনি ধরতে পারবেন না, যখন সে পুরো অ্যাট্রাক্টেড হয়ে যাবে তখন আপনি ধরতে পারবেন, কিন্তু ধরতে পারার পর তো আপনার কিছু করার নাই। এখন কি সরকার এরকম করতেছে না যে একটা নেশাখোর লোকে ভ্রাম্যমাণ আদালতে বিচার করে 1 বছরের জন্য জেল দিয়ে দিচ্ছে, জেল থেকে বাড়া এসেও তো খাচ্ছে। কিন্তু সরকার তো একটা ভালো একটা উদ্যোগ নিল যে তার 1 বছরের সিকিউরিটি স্বরূপ তার ভিতরে ঢুকাই নিল, খাওয়াইলো, পড়াইলো, সব কিছু করলো, কিন্তু তার উদ্দেশ্য ছিল যে 1 বছর আমি যদি তাকে আটকে রাখি নেশার থেকে, সে নেশা আর বাড়িতে হাতে খাবে না। কিন্তু তাই কি হচ্ছে? হচ্ছে না, হচ্ছে আর উল্টা, যে ওই ছেলে আবারও এসে বাড়িতে এসে ওই কামই করতেছে। তা আমি সবসময় কারণ খুঁজি যে কি কারণে তারা নেশায় আসক্ত হয়। এখানে আমার কাছে সবচেয়ে বড় যে কারণ মনে হয়েছে আমার গবেষণায়, সেটা হলো যে নার্সিসিজমের যে গল্প, মানে নিজেকে অতিরিক্ত ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসে না, সবসময় তারা সুখের নেশায় আসক্ত। সুখের নেশায় যখন আসক্ত হবে তখন চাইবে অল্পতেই কিসে অনেক সুখ আসে। হ্যাঁ, তাই তো। তাহলে নেশাখোর দেখা যাচ্ছে যখন নেশা করছে তখন অনেক মজা পাচ্ছে, তখন আর ওই লোভটা সামলাতে পারে না, আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে যায়। তখন ওই নেশার সামগ্রী জোগাড় করতে গেলে অনেক টাকার দরকার। হ্যাঁ, তখন মারা ধরা, নানান অনেক অন্যায়ের সাথে তারা জড়া যায়।
যেহেতু সে নিজেকেই ভালোবাসে, নিজেরই আনন্দ খোঁজে, ছোটোখাটো আনন্দ তাদেরকে খুব বিমোহিত করতে পারে না। টেলিভিশন দেখতে যে সামান্য আনন্দ, তাতে তাদের পেট ভরে না না, পেট বসবেই তো। বড় ধরনের আনন্দের পেছনে ছুটে। এই আনন্দ করতে গিয়ে আমি সবসময় বলে থাকি যে তুমি এমন কিছু আনন্দ করো না যে আনন্দ ভবিষ্যৎ শেষ হয়ে যায়। তুমি অল্প আনন্দের মধ্যেই থাকো, যাতে সারা জীবন আনন্দটা করতে পারো। যেমন মাংস, আপনি এত বেশি মাংস খান যে খুব ভালো লাগে, কিন্তু খেতে খেতে এমন কিছু অসুখ, হার্টের অসুখ, ডায়াবেটিস, এইসব অসুখগুলো যখন ধরে যাবে, তখন কিন্তু আপনি আর মাংস খেতেই পারবেন না। হ্যাঁ, খাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। তার থেকে অল্প অল্প করে করা ভালো। যেমন আমি আর একটা কথা বলি যে বাপ দাদা আগের যুগের মানুষরা কি করতো, বউদের মারতো, অত্যাচার করতো, তাদের বিনোদনের কোনো সুযোগ ছিল না। না, ফলে একটা সময় আস্তে আস্তে এখন যদি মোবাইল চলে আসছে, ইন্টারনেট টেলিভিশন চলে আসছে। আসছে, যে কারণে হচ্ছে কি নারীদের সংস্পর্শে বা নারীদের সাথে কন্ট্যাক্ট করার অনেক সুযোগ হচ্ছে। তখন হচ্ছে কি এ ফোন করছে, ও ফোন করছে, এ ডাকছে, ও চাইনিজ খাওয়াচ্ছে, এই করতে করতে নারীদের যে শক্তি অনেক বেড়ে গেছে না? এখন অনেক নারী কিন্তু আবার পুরুষ নির্যাতন করছে। তো সেক্ষেত্রে আমি ফেসবুক অনেক বছর আগেই লিখেছিলাম যে আমার পূর্বপুরুষরা নারীদের অত্যাচার করে করে এমন একটা জায়গায় গেছে, এখন নারীরা কিন্তু প্রায়ই কিন্তু উল্টাটা হচ্ছে, তারাই হয়তো নির্যাতন করছে। তো নারীদের প্রতি আমার যে একটা সাজেশন ছিল সেটা হলো যে তারাও যেন অত্যাচারটা কম করে। যখন বেশি অত্যাচার করবে আস্তে আস্তে আবার তারা তলে পড়ে যাবে, পুরুষরা এক হয়ে যাবে। দেখবেন যে আপনার ফ্যামিলিতে আপনার মা, বোন, কাজের মেয়ে, এরা যে তথ্যটা জানে, এমন কিছু গোপন ব্যাপার থাকে, সেটা কিন্তু সেই মহিলা তার ছেলেকে বা তার চাচাকে বা তার বাবাকে বা স্বামীকে বলে না। কেন? কারণ হলো যে ওরা পুরুষদেরকে আলাদা একটা গ্রুপ হিসাবে দেখে। দেখে। ফলে ওই গল্পগুলো কিন্তু দেখা যাবে কাজের বুয়াকে বলছে, গ্রামের অনেক মহিলা যান, আমি কিন্তু জানি না। আপনি জানেন না। এই যে তার মানে ওরা ইউনিটি নিয়েছে যে প্রতিটা পুরুষই কিন্তু তারা নির্যাতন করে। হ্যাঁ, নির্যাতন করে, মানে সে পুরুষ ছেলেই হোক, হ্যাঁ। আর স্বামী হোক, আর চাচাই হোক, আর ওদের চাওয়া বাবাই হোক। পাওয়াটা একই। যে কারণে নারীরা কিন্তু যথেষ্ট ইউনিটি চলে আসছে না? যে কোনো সংসারে অশান্তি হলে কিন্তু এটা ধরেই নেওয়া হয় যে স্বামী বদমাইশ, মারে বা অত্যাচার করে, এই ধরনের অনেকগুলো ব্যাপার আসছে। তো আমি একটা উদাহরণ দিয়ে থাকি আমাদের ইসলাম ধর্মের বড় ভাইয়ের কাছ থেকে শোনা, এটা আমি ভিডিওতে বলেওছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলাও গেছে যে আমার স্বামী প্রতিদিনই মারে। তো যাই হোক, অনেক কথার মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, তোমার স্বামী যখন কড়া নাড়বে, যখন আসবে, তখন কি করবে, দরজা খোলার আগেই তুমি মুখে পানি নিয়ে নেবে, তারপরে দরজা খুলবে। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে মহিলার সাথে দেখা, মহিলাকে জিজ্ঞেস করে, বলছে যে হুজুর আপনার সাথে আমার তো দেখা হয়েছিল, তো বুঝিনি বিষয়, কিন্তু আপনার সাথে দেখা হয়েছিল, তারপর থেকে এ পর্যন্ত মারেনি। হয়তো সে ভাবছে হুজুরের কোনো অলৌকিক ক্ষমতার কারণে এটা হয়েছে। আসল ব্যাপারটা কি, সেটা হলো যে ওই যে নারী যখন স্বামী বাড়িতে ঢুকছে তখনই কিন্তু অত্যাচার শুরু করে দেয়। এত দেরি করলে কেন, আলু কেন কিনলে না, পটল কেন পচা, এই ওই, তুমি কার সাথে কথা বলছিলে, কোন মেয়ের সাথে, এই ওই করতে করতে একটা গন্ডল বেঁধে যায়, তখন মারে। আর হুজুর আর মুখটা বন্ধ রাখার জন্য বলে তুমি পানি যখন মুখে দিচ্ছে তখন কিন্তু সে আর কথা বলতে পারছে না, তখন মারাটাও বন্ধ হয়ে গেছে না, প্রশ্নের সম্মুখীন হচ্ছে না। তা আমার একটা কথা খুব মনে পড়ে গেল, হাফিজ যে হজ করেছে আমার সমবয়সী, 15 বছর আগে একটা কথা বলেছিল যেটা খুবই দৃষ্টি। আমি নর্দার্ন ইউনিভার্সিটির ছেলে মেয়েদের সাথেও অনেক ক্লাসে আলাপ করেছি যে এটা তো খুব বিশ্রী কথা। কি কথা? এই বিশ্রী কথাটা বলার আগে একটু বলে নিই, কারণ দর্শক কিন্তু এই কথাটা শোনার পরে যদি ভিডিও চেঞ্জ করে তাহলে আমার উপরে খুব গোসা হবে, খুব বিশ্রী ভাববে। সেটা হলো যে বন্ধু বলছে যে বউ হলো ফ্রিজ। আমি তো খুবই অবাক, কি বিশ্রী কথা, বউ কেন ফ্রিজ হবে? স্বামীরও তো দায়িত্ব বউকে খুশি করা, শুধু বউ কি খালি ফ্রিজ হবে? আর স্বামী হলো আগুন হবে, আর বউ ওই আগুন নিভাবে? আসলে পরে আমি
10 বছর পরে বুঝতে পারলাম, মানে গত 5 বছরে আমি বুঝতে পারলাম যে কথাটার মানে আসলে ভালো। কি ভালো? সেটা হলো যখন স্বামী খারাপ, আমি ধরেই নিচ্ছি স্বামী বেপরোয়া, সময় দেন নাই, অযথা বউকে দোষ দেয়, মারে, অনেক কিছু করে, সেটা হ্যাঁ, খুবই অন্যায়। হ্যাঁ, বিভিন্ন খুবই খারাপ। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি। কিন্তু ওয়াইফ যদি আবার ওর উপরে চড়া হয় তাহলে আগুনে আগুনে গিলে যাবে, লাভ হবে না, সংসারে অশান্তি হবে। আগুন ধরে যাবে। তো সেক্ষেত্রে যেটা ফ্রিজ বলতে বন্ধু যেটা বুঝিয়েছে, আমি পরে বুঝতে পারলাম, যদিও সেই কথাটা সে বলেনি, কিন্তু বুঝতে পারলাম এরকম যে স্বামী যদি দুর্ভাগ্যক্রমে খারাপও হয়ে থাকে, তাও যদি বউ ওই আগুনটা নেভাতে পারে, বাইরে থেকে আসলো, কি গো এত দেরি হলো, তুমি রাস্তায় বিপদে পড়েছিলে, কোনো ট্রাফিক জ্যাম হয়েছিল, কোনো বিপদ হয়নি তো, ভালো আছো তো, শরীর টরীর ভালো আছে তো, খেয়েছো কিছু, আচ্ছা তোমাকে একটু শরবত করে দিই বা এটা ওইটা, তখন স্বামী কিন্তু আস্তে আস্তে তার বউয়ের উপরে অনুরক্ত দুর্বল হয়ে যাবে। আস্তে আস্তে বুঝবে না রে বউটা, আমি ফুর্তি করে আসলাম, মজা করে আসলাম, আর বউ আমাকে আদর যত্ন করলো, তাহলে আস্তে আস্তে এমন হতে পারে যে তার স্বামী ওই রাগঝালটা করবে না, তাই না? আসলেও করবে না। আসলেও তাই হবে না। আসলেও। আর আরেকটা কথা স্বামীদের উদ্দেশ্যে বলছি, সেটা ধর্মীয়ভাবে একটা আলোচনায় আমি শুনেছিলাম, অসম্ভব সুন্দর কথা। সেটা হলো যে পুরুষদের একটা বাইবাদ, একটা জেনেটিক্যালি একটা সমস্যা আছে। কি সমস্যা? সেটা হলো নারী ভুল ধরলে তার মাথায় রক্ত উঠে যায়। তাহলে বউ হিসাবে যদি সে ভুল ধরে, তুমি এইটা ভুল করলে, ওইটা ভুল করলে, তাহলে স্বামী মানতে চায় না। বউদের উপরে যে উপদেশ, সেটা হলো যে আপনার স্বামী দুর্ভাগ্য যে সে ভুল কাজটা করছে, কিন্তু আপনাকে রিল্যাক্স করতে হবে। আস্তে আস্তে স্বামী নিজেই ভুলটা বুঝবে। আমি মোটরসাইকেলে যাচ্ছি, আমার বউ হয়তো বললো এই দিক দিয়ে ভিড় কম হবে, এই রাস্তাটা কম হবে, এই দিক দিয়ে রাস্তা ভালো, তো ভালো পরামর্শ দিই, তুমি এই রাস্তা দিয়ে কেন যাচ্ছ, এই রাস্তা তো ভিড় হবে, ভাঙা হবে, এই হবে, সেই হবে, ট্রাফিক জ্যাম আছে। তাহলে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি কিন্তু বউয়ের কথা শুনলাম না, যে দেখছি সত্যি তো ট্রাফিক জ্যাম ট্যাম হলো, এটা ওটা হলো, কিন্তু বউ যদি ভদ্রভাবে বলে যে এদিক দিয়ে বোধহয় ভিড় হবে গো, এদিক দিয়ে না গিয়ে ওদিক দিয়ে বোধহয়, সেদিন আমি গিয়েছিলাম তাতে অনেক ভিড় পেয়েছিলাম, আচ্ছা অত বেশি জেদাজেদি করলো না, একটু ধরিয়ে দিল, তারপর দেখলি যে হ্যাঁ তাই তো, আমার বউ তো ঠিক বলেছেন না, তখন কিন্তু আস্তে আস্তে তার বউয়ের কথাটা তার স্বামীর পছন্দ হবে। নাহলে আমার বউটা তো লক্ষ্মী, সে তো ঠিকই বলেছিল। তো এইভাবে আস্তে আস্তে সংশোধন হবে, কিন্তু প্রথমেই জোর করে এটা ওটাতে লাভ মানে হবে না। কোনো জিনিসই আমার জানা মতো, আমি যেটা আমার বাস্তব অভিজ্ঞতা নিচ্ছি, কোনো জিনিসই জোর করে চাচা হয় না। ভালোবাসা দিয়ে আদর যত্ন হ্যাঁ, করে এটা আসলে সম্ভব। করতে হয়। যেমন ওই যে আপনার একটা ভিডিওতে বললেন যে বাবা বলছে পর, মা বলছে পর, আবার প্রাইভেট মাস্টারের টাইম হয়ে যাচ্ছে, প্রাইভেট মাস্টারের কাছে যাও, কোচিনের কাছে যাও, বাড়ির খাতা সারো, পরাদিন স্কুলে যাও। এই যে ওর মাথার পর, ব্রেনের পর টর্চার চলছে, এই টর্চার থেকে ওই কিন্তু বাড়াতেছে। কবিতাতে তো আছে যে মা বলে পড়ে শোনা, কালি বলে পড়, ও বলে বিষয়টা হলো যে পড়ায় যে আমার মন নাই, ওইটা তো বাবা মা বুঝে না। আমি যে জিনিসটা আমি উপলব্ধি করেছি সেটা হলো যে একটা মানুষের 18 ঘন্টা লড়লেই যথেষ্ট, মানে খুবই যথেষ্ট, মানে একটু যথেষ্ট না, খুবই যথেষ্ট। তার মধ্যে সে 6 ঘন্টা ঘুমাবে, হ্যাঁ, তারপর 6 ঘন্টা যদি সে ঘুমায়, তার 2 ঘন্টা 2.5 ঘন্টা তাকে খেলাধুলা, আনন্দ, বিনোদন, চলাফেরা করতে দিতে হবে। মনটা সুন্দর করে। তাহলে 6, 2, 8, 9 ঘন্টা চলে গেল। তাহলে 24 ঘন্টার মধ্যে যদি আমরা 9 ঘন্টা পার করে দিই, তাহলে থাকলো 15 ঘন্টা। এই 15 ঘন্টার মধ্যে ধরেন আমার স্কুল আছে, প্রাইভেট আছে, কোচিং আছে, তারপর আপনার সাবজেক্ট ওয়াইজ শিক্ষক আছে। একটু মজা করি, টয়লেটের দেরি হলেও কিরে তোর পড়ার ভয়ে তুই বাথরুমে বসে আছিস। তারপরে আপনার ধরেন এইগুলা করতে যা দেখা যাচ্ছে যে আমরা যেটা ভালো উদ্দেশ্যে নিচ্ছি সেটা কিন্তু অনেকটাই খারাপ দিক চলে আসছে। তার থেকে ধৈর্য ধারণ করতে হবে, আমার যেমন ছেলেটা পড়বে আস্তে আস্তে আমি মনে। নাম করছেন আমাদের এখানকার অনেক শিক্ষক তার মেয়েকে ভালো শিক্ষা দীক্ষায় শিক্ষিত করার জন্যে সে প্রথমে ফার্স্ট টাইম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে ভর্তি করার পর মেট্রিক পাস করায়। মেট্রিক পাস করানোর সময় তো সে ভালো রেজাল্ট করতে পারেনি। ইন্টারমিডিয়েটে একটা কলেজে ভর্তি করা, সেখানেও ভালো রেজাল্ট করতে পারেনি। এখন অনার্সে যাও, ধরেন সে ভালো একটা স্কুলে, একটা সরকারি কলেজে, বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হতে পারেনি। তাহলে তার যে কষ্ট, সে মোটরসাইকেলে করে লিজার আসায় প্রাইভেট পড়াইলো, কোচিং করাইলো,
তারপর আপনার ওই ইয়া করাইলো, সব কিছু করায় যোগফল আসলো 0। কিন্তু আমাদের এলাকার একজন গরিব মানুষদের 3 বেলা পেট পুরি খেতে পায় না। কোচিং প্রাইভেট মাস্টার তো মারা গিয়ে কোনো মতো একটা আপনার কোচিং সেন্টারের টাকা দেয় তার জীবনের উপর, কিন্তু সে আজকে ধরেন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তা আমি একটা ইউনিভার্সিটির গল্প বলি। অনেক বছর আগে আমার এটার উপরে লেখা আছে, পত্রিকায় এটা বেরিয়েছে, আমি ভিডিও তৈরি করেছি, আমি ওইটাই রিপিট করছি। সেটা হলো যে অনেক পরে একটা মেয়ে ঢুকছে, তারপরে বললাম তোমার নাম কি? বললো সঞ্জিতা। তা আমি বললাম বসো। তারপরে বললাম আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করবো, তুমি হ্যাঁ অথবা না বললো। আমি বললাম সঞ্জিতা তুমি কোনোদিন স্কুল কামাই করো? ঠিক বলেছেন স্যার, প্রাইভেট গেছো, বাড়িতে টিউশনে আসছে না, কত ঘন্টা পড়েছে? তো হিসাব করে দেখা গেল সপ্তাহে নিম্নে 51 ঘন্টা। হ্যাঁ। তা আমি বললাম এই কারণটাই কারণ। আমি তার আগে ছেলেদের জিজ্ঞেস করেছি যে সঞ্জিতা আমার ক্লাসে? সবাই বলেছে হ্যাঁ। তো মেয়েটা তো কোনোদিন আসেনি। তো বললো যে স্যার আজকে যে আপনার মিড টার্মের ক্লাসের শেষ দিন, তার মানে ও এই করে মিড টার্মে যেদিন শেষ ক্লাস ওই দিন আসবে, ফাইনাল পরীক্ষা আগের দিন আসবে ক্লাসে। তার মানে ক্রাইটেরিয়াটা নিয়ে সাজেশন নিয়ে সে বোঝা নিয়ে একটা মোটামুটি ইয়ে করবে। তো বিষয়টা দাঁড়িয়েছে কি, কারণটা হলো যে এই যে সব সময় প্রাইভেট, তারপর কোচিং, স্কুল, এগুলো যে এমন টায়ার্ড হয়ে গেছে, হোমওয়ার্ক। এখন ধরেন এসএসসি পর্যন্ত তো প্রেশারে ছিল, ইন্টারমিডিয়েটে কিছু ফ্রি হয়েছে, তারপরে অনার্সে এসে এখন ফ্রি। এখন সে জামা কাপড় পরে বের হয়, পার্কে ঘুরে, এখানে ঘুরে, ওখানে ঘুরে ঘুরে আবার বাড়িতে যায়। তাহলে বাবা মা যে শাসন করলো, এখন তো শাসন করতে পারছে না। তাহলে আমি শাসন করে যদি মাথা বিগড়ায় দিই, অনার্সে এসেই যদি না পড়ে, তার আগে পড়ে লাভটা কি? অনেক ছেলে মেয়ে দেখবেন পড়ে না, কিন্তু অনার্সে এসে ভালো করে। তাহলে 1 থেকে ভালো যদি সে করে, ভালো, সে নিজের ইচ্ছে পড়তে পছন্দ করে, স্কুলে যেতে পছন্দ করে, মেলা মেলা পড়তে চায়, সেটা তো সমস্যা নেই। কিন্তু অনেকে আবার যে বলে কথা বলে যে গোড়ায় যদি মজবুত না হয় তো পরবর্তী টাইমে সে লোড নেবে কিভাবে? গোড়ায় মজবুত তো হচ্ছে না, ওইটা তো ঠাট। প্রথমে তো পড়ছে না, জোর করে আমি পড়াচ্ছি। আমি যে বললাম যে ইন্টারেস্ট ইজ লস, এভরিথিং ইজ লস। এখন আমার ছেলে পড়ছে, কিন্তু 2 বছর পড়ছে, 5 বছর পড়ছে, বিরক্ত হতে 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 পড়ার উপরে এত বিদ্যুৎ শ্রদ্ধা আসছে যে এখন বই দেখলেই তার মেজাজ খারাপ হয়। পুলিশের কথা ছোটবেলায় শুনতাম, আমার বোনরা বলতো যে পুলিশের ড্রেস পরলে নাকি শরীর কামড়ায়, বই দেখলে শরীর কামড়ায়, স্কুলে গেলে কামড়ায়। তো এই যে একটা নাটকের কথাও বলেছে এর আগের ভিডিওতে, আসাদুজ্জামান নূরকে টিউটর হিসাবে রেখেছে। বাবা মা খুব অতিষ্ঠ, ছেলে পড়ে না, এই টিচার বদলায়, ওই টিচার বদলায় বদলায় বদলায়, আসাদুজ্জামান নূরকে পেয়েছে। তো দেখছে ঘরের ভেতর দিয়ে দরজা আছে, 2টা বাড়ি, 2টা ঘর। দেখছে যে ছেলেটা বই ছিঁড়ছে আর টিচার বসে আছে। বলে সর্বনাশ করেছে, এত টিচার গেল, পড়ানোর চেষ্টা করলো, পারল না। আর এই টিচার আবার আরো ধ্বংস করতে আসছে, বই পছন্দ ছিঁড়ছে। আসল ঘটনাটা কি হয়েছে সেটা হলো যে যখন প্রথম আসে তখন জিজ্ঞেস করে তোমার কি ভালো লাগে? স্যার আমার খালি বই ছিঁড়তে ভালো লাগে। ছিল বই ছিল, আর এদিকে বাবা মা দেখছে। যাক, ওরা গুরুত্ব দেয়নি, যা আমার ছেলে পড়লাই গেছে, যা করে করবে। এখন একটু কথা প্রসঙ্গে বলে ফেলেছে, উই পোকার চোখ নেই, জানো? উই পোকার চোখ নেই, দেখতে পায় না। বাবারে, চোখ না থাকলে কি করে চলে? ওর ভেতরে আগ্রহ তৈরি হয়েছে। তাহলে উই পোকা আর কি করে? তাহলে তোমাকে একটা বই দিচ্ছে, ওই বইয়ের মধ্যে উই পোকার সব কথা লেখা আছে, বইটা পড়ো। পড়েছে মনোযোগ দিয়ে, তারপরে পড়া হয়ে গেছে যে এবার লেখো। তো ওই পোকা এইসব লিখেছে। এই করে করে যেদিন রেজাল্ট হবে সেদিন ভোরবেলাতে আসাদুজ্জামান নূর চলে গেছে। রেজাল্টে যে দেখে ছেলে ফার্স্ট। কারণ ওর যে লেখাপড়ার যে আগ্রহটা, সেটা সে তৈরি করে গেছে। তো এটাই হলো আসল। আমি প্রফেসর সুপদের কথা বলি, অত্র এলাকায় এরকম বিখ্যাত জ্ঞানী মানুষ নাই না। সে আমেরিকান ইউনিভার্সিটিতে পড়াতে, তাই তো এখন নোয়াখালী ইউনিভার্সিটিতে পড়ায়। আমার কলিগ ছিলেন ইউআইটিএসে। আমার যেহেতু এলাকার মানুষ, খুবই প্রিয় মানুষ, খুবই সৎ, মানবিক গুণের তার ঘটনা সবগুলোই আছে, তাই না? তাহলে সে, তার বউ নাই, বিয়ে করে, বাচ্চা নাই,
তার ইউনিভার্সিটিতে চাকরি তো ফ্রি, সব পড়া তার সেই জানতো পড়ার দরকার নেই, এমনি ক্লাস নিতে পারে। তাও সে ছুটির দিনেও ইউনিভার্সিটি যায়। আমাদের ইউনিভার্সিটি 9:30 বন্ধ হতো, ইউআইটিএস 9:30টার বেল পড়ার পরেও সে পড়ছে। কালে বা কি করে কি যাবার কি ব্যবস্থা? না, এমনি নেশাতেই পড়ছে। এই বইটা পড়া হলো না, গল্পের মধ্যে যদি বলা হয় দাদা এই বইটা পড়েছেন, ওর মাথা খালি পড়ে নেন, ওই বই সংগ্রহ করে পড়বে। তো জিনিসটা হলো তো একটা নেশার জিনিস, বই পড়াটা একটা নেশা, সেই নেশাটা তৈরি হলো। মানে মোট কথা বই না, আপনার যে কোনো একটা অর্জন, হ্যাঁ, আপনার যে কোনো একটা অর্জন করার আপনার একটা নেশা থাকতে হবে, যেটা আমি করবো। রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা আছে, আমাদের অনার্সে ছিল, সেটা হলো যে ফিউনারেলস একটা ইয়ে আছে। তো সেখানে দেখাচ্ছে কি যে সেই ভদ্রলোক এমনই জ্ঞান পিপাসু, লোকে যাকে জ্ঞান পাপী বলে, তো যত মরার সময় ঘনিয়ে আসছে তখন তো বই পড়ছে। তার মানে সে মনে করে যে বই পড়াটাই পুণ্যের কাজ, নেকির কাজ। আমাদের ইসলাম ধর্মে কিন্তু পড়াটাকে ফরজ করা হয়েছে। এটাতে দ্বন্দ্ব আছে যে বই পড়া মানে হাদিস কোরআনই কিনা। আসলে আসলে জ্ঞান অর্জন করাটাই, হ্যাঁ, যখন জ্ঞানান্বিত হলেন তখন আপনি ভালো কাজ সহজেই করতে পারবেন। তো সেখানে গ্রামারিয়ানস ফিউনারেল কবিতা, হ্যাঁ, রবার্ট ব্রাউনিং সেখানে দেখিয়েছে যে তার যত পড়ছে সে নেকি পাচ্ছে সেই মনে করছে, তাহলে যত মৃত্যু ঘনিয়ে আসছে তত সে পড়ছে। তো যখন মারা গেছে তখন ওই যারা ডিসাইপল ছিল তার শিষ্য, তারা বলছে যে এই লোক তো এত জ্ঞানী লোক, আমাদের প্রিয় মানুষটা মারা গেল, তাহলে কবর দিব এমন জায়গা, একেবারে পাহাড়ের চূড়ায় কবর দিব, যাতে সূর্যের আলোটা প্রথমে কবরে এসে পড়ে। তো বিষয়টা হলো কি, আপনি জ্ঞান চর্চা করলে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, আপনার বাবা মা থেকে শুরু করে অনেক মানুষ, পরিবার থেকে শুরু করে। তাহলে আপনি যদি টাকা পয়সার ধান্দাও না করেন, আপনি যদি পরকালের চিন্তাও করেন, তাও কিন্তু আপনার জ্ঞানান্বিত হতে হবে। যে কারণে ইসলাম ধর্মে বলা আছে যে সারা রাত সবে কদরে একজন নামাজ পড়ছে আবেদ, যার এলেম নাই, জ্ঞান নাই, কিন্তু আর একজন মৌলবী সে ঘুমাচ্ছে, তারই কিন্তু সব বেশি হবে। কারণটা হলো যে মৌলবীটা জ্ঞানী, তার জ্ঞান আছে, এলেম আছে। তার মানে একজনের জ্ঞান বেশি থাকলে সে কিন্তু সবসময় নেকি পেতে পারে, সে ভালো কাজ করতে পারে, একটা ভালো ভাবনা লিখে ঘুমাবে। এই ক্ষেত্রে আমার একটা মনে আছে, লগসের একটা মেয়ে, পরে আমরা একটু হয়তো চলাফেরা ছিল, তো মেয়েটা বলছিল যে ভাইয়া একটা জিনিস বলি, আপনারা তো শিক্ষিত, আপনারা চলতে চলতে তো একটু ভালো কাজ করতে পারেন। কিভাবে? সেটা রিক্সায় যাচ্ছেন, রিক্সাওয়ালার সাথে একটু গল্প করলেন, করে দেখা গেল যে কি কি সমস্যা হচ্ছে। দেখা গেল রিক্সাওয়ালা বলছে আমি তো বাচ্চা নিতে চাই, আমার বউ বলে যে না, একটা বাচ্চা নিতে। তাহলে আপনার কি মনে হয়, 3টা বাচ্চা ভালো না 4টা বাচ্চা ভালো না কি? তাহলে আপনি জ্ঞানটা দিলেন। তা একটা অসুখ হলো, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, সেটা নিরুৎসাহিত করলেন, পেইন কিলার নিরুৎসাহ। তার মানে রিক্সাওয়ালার সাথে একটু কথা বললেন, ও পছন্দ করলো আপনাকে, আবার ওর কথার মধ্যে যে যে সমস্যাগুলো আছে সেগুলো সে একজন অশিক্ষিত সাধারণ মানুষ হিসেবে সে হয়তো সমাধান করতে পারছে না। সেক্ষেত্রে আপনি তাকে এটা বুদ্ধি দেবেন, তাই না? আমি যেমন ডায়াবেটিসের জন্য অনেকটুকুন বুদ্ধি দেওয়ার চেষ্টা করি, কাজে লাগুক না লাগুক, তারপরেও তো কিছুটা কাজ করে। তো আমাদের একটা দায়িত্ব হিসাবে এর মুখে পড়ে। সমাজে যখন আপনি বাস করবেন সামাজিক জীব হিসাবে, তখন আপনি একজন জানতার লোক আর একজন জানেন, দুজনে হ্যাঁটি ধরেন আপনার বাড়ির দৌলতপুর, আপনি আসছেন মালেগান, আস্তে আস্তে ওই বললো যে চাচা কি ভাই কি কাকা, আমি তো সমস্যা ধরছি কি, আমার হঠাৎ করে দেন আমার ঠ্যাঙের হাঁটুতে একটা ব্যথা হইলো, এই ব্যথার লাগে না আমি এরার কাছ থেকে বই টরেও খানো মেলা হয়েছে বই টরি, কিন্তু আমার তো কিছুতেই কিছু হচ্ছে না। তে রাজশাহীতে যা আমি কোন ডাক্তারের কাছে দেখালে আমার একটু উপকার আরাম পাওয়া যায়, কি করবো? তো কাজ কাম চলাফেরা সবই করতো, কষ্টও করছে। তো হ্যাঁ, গরিব মানুষ খাইটি না খালে কি করি খাবো, তে চলতে তো হয়। তখন আপনার হাতে বললেন যে বাবা তুই এক কাজ কর, তুই একটা পাতা ক্যালসিয়ামের দাম 70টা টাকা, 70টা টাকা তুই পানিতে ফেলে দেওয়া বলি, তুই 10 দিনে 10টা ক্যালসিয়াম ট্যাবলেট খা, দাম 70টা টাকা, আর পারো তবে একটু রেস্টে থাক, যতটুক পারিস, তো পেটে কষ্ট করি না, যতটুক পারিস। কিছু খাওয়ার কথা বললেন যে হ্যাঁ এইগুলা খাও, যদি দেখা যায় 10 দিন বা 7 দিন পর ওই লোকটার একটু আরাম পায়,
তাহলে আপনার খুঁজবি যে চাচা আপনি তো বলেছিলেন ক্যালসিয়াম 10টা খাতে, আমি তো 7-8টা খাওয়ার পর এখন তো আমি মাঠে কাজে গেলে আমাকে আর ওই রকম কষ্ট লাগছে না, বা আমি তো আরাম পাইছি। তো চাচা ট্যাবলেট কি আমি আরও কিছু খাইতে পারবো? হ্যাঁ তুমি খাইতে পারবে, আরও 20-30টা খাইতে পারবে, খাওয়া দাওয়ার পর দেখা গেল ওই ছেলেটা আপনার মুখের কথার পর সে কিন্তু হাজার হাজার টাকা পাইছি গেল। এই জন্য পাইছি গেল যে ওই ছেলেটার আসে ডাক্তারের গেলে ফিস দিতে হতো, ওই ঠ্যাঙের একটা এক্সরে করতে হতো, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতো। হ্যাঁ, এখন হয়তো বা দেখা তো ওই টাকাও তার হতো না, চিকিৎসাও হতো না, সে আস্তে আস্তে ঘরে পড়ে যেত। কিন্তু আসলে যে ছোট্ট এই ক্যালসিয়াম ট্যাবলেটটাতে তার আবার স্বাভাবিক জায়গাতে নিয়ে আসলো যে আপনার উপলক্ষে, এটা কিন্তু একটা বিশাল পাওয়া। ওই যে ওই গল্পটাও খুব জরুরি। তার আগে বলি যে ক্যালসিয়ামের আসলে খাওয়ার অনেকগুলো বিষয় আছে, সেটা করা ব্যায়ামের কিছু ব্যাপার আছে। যাই হোক, তো ওই গল্পটা আবার শুনি। গল্পটা খুবই কাজে। রসুন আর যে ঘায়ের যে সম্পর্ক, যে লাঙল বয় তার পায়ে ঘা হয়েছিল, দীর্ঘদিন ধরে ঘা সারতো না, তাকে কি পরামর্শ দিয়েছিলেন? ওই লোকটারা দীর্ঘদিন আপনার ওই ঘায়ালি ভুগত, আর এমন একটা পরিবেশ চলে আসলো যে সে আর ওষুধ কিনে খেতে পারে। তখন আমরা ওষুধ যখন খেতো আরাম পেত, না খেলে আবার হ্যাঁ ওইরকমই হয়তো। তে আমরা তখন বলুন চাচা দেখেন আর কতদিন ওষুধ আপনি কিনে খাবেন, আর কয় টাকার কাজ করেন। আমরা ওর জাস্ট ব্রেনটা অন্যদিকে মোটিভ করার জন্য বললাম চাচা আপনার কাজ করেন, এই রসুনের এই বড় বড় লোকেরা বলে যে গরিবের পেনিসিলিন, এটা আমরা ইউটিউবে শুনেছি। আপনি কাজ করেন চাচা, এই প্রতিদিন সকালে হোক দুপুরে হোক যখন হোক 2 কাপ রসুন খাইয়ে থাকেন, তো দেন তাল্লা কী করে আপনার। যাক এটি করার পর ওই লোকটা আস্তে আস্তে আপনার ইমপ্রুভ হয়েছে। মানে আগে ওই যে অ্যান্টিবায়োটিকগুলো খাইছে, সেখানে তার কিছুটা বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছিল। তারপরে যে রসুনটা আপনার পেনিসিলিন আকারে কাজ করেছে, সেখানে ধরেন একটা কাজ করেছে, করাতে ওই লোকটা মোটামুটি ওই ওই সমস্যাটা আর তার নাই, চলে গেছে। আচ্ছা, এবার আমি একটু খাওয়ার বিষয়ে যাই। আমি বরাবরই আপনাদের সাথে গল্পের মধ্যে দিয়ে বলি, আমি আপার বাসায় গেলে বলি, যেখানে বসি বলার চেষ্টা করি, সেটা হলো যে টেবিলে ভালো ভালো খাবার সাজিয়ে রাখা। হ্যাঁ, পেয়ারা থেকে শুরু করে বিশেষ করে খেজুর তো নষ্ট হয় না, তাই না? না পেয়ারা, খেজুর, বড়ই, শশা, অনেক অনেক গাজর এইসব জিনিস টেবিলে যদি থাকে, তাহলে দেখা যাবে বাচ্চারা ওই সব খাবার খেতে পারে বা বড়রাও খেতে পারে। একটু খরচ হলে কি হবে, খুব বেশি খরচ হবে না, শরীর ভালো হবে, অসুখ বিসুখ কম হবে, ডাক্তারি খরচটা বেঁচে যাবে। তাহলে আপনার যেটা কাজ, ছেলেকে যদি বলেন এটা খা, ভালো শুনবে না, পছন্দ করবে না। তার থেকে হাতের সামনে আছে, আপনি খেয়াল করলেন ও আমার ছেলেটা তো পেয়ারা পছন্দ করছে, তাহলে আপনি যদি সবসময় টেবিলে রাখতে পারেন, বা খেজুরটা পছন্দ করছে, দুধ পছন্দ করছে, ডিম পছন্দ করছে, ডিম একটা সিদ্ধ করে রেখে দিলেন। এইভাবে আপনি যদি খাবারগুলো একটু খরচের চিন্তা না করে, এত জমি কেনা, এত বাড়ি ঘর, এত কিছু করে যদি আপনার সন্তান শারীরিকভাবে না ফিট থাকে, তাহলে কিন্তু লাভ হবে না। আর শরীর ভালো না থাকলে মন ভালো থাকবে না, তাই না? তো সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু খুব ভালো ভালো খাবার আছে যেগুলো টেবিলে রেখে দেওয়া দরকার, হয়তো হাতের সামনে রাখলো। আর ওই যে পড়ার কথা যে সূর্যদেবকে বললাম না, যে আপনার ছেলে মেয়ে পড়ে না, কেন পড়ে না কারণ হচ্ছে পছন্দ করে না। যে পছন্দটা বাড়াবেন তার অনেক কৌশল আছে, তার মধ্যে একটা কৌশল আমি সাধারণত বলে থাকি, সেটা হলো যে আপনার ছেলে পড়ে না, আপনি বাড়িতে যখন সুযোগ পান একটা কমিক, একটা হাসির কৌতুকের বই আপনি রেখে বইটা পড়লেন আর হাসি, আপনি ছেলে মেয়েদের গুরুত্ব দেবেন না। কারণ আপনার ছেলে যদি ডিস্টার্ব করিস না, আমি একটু বই পড়ছি, হাসছে যে আরে বইয়ের মধ্যে খুব মজা, তুই ডিস্টার্ব করিস না। তখন আস্তে আস্তে কী হবে, ছেলেটা বুঝবে যে পড়ার মধ্যেও আনন্দ আছে, মজা আছে। তখন একসময় সে ওই বইটা পড়ে সে কিন্তু মজা পাবে। তা আমাদের ইন্টারমিডিয়েটে একটা বই গল্প ছিল, সেটা হলো রিডিং ফর প্লেজার। রিডিং ফর প্লেজারে যে লেখক সে কিন্তু মহাজ্ঞানী ছিলেন। তো সে বলছে যে আমার পায়ে একটা সমস্যা ছিল, আমি তত দৌড়ঝাঁপ করতে পারতাম না, তাতে আমার একটা বেনিফিট হয়েছে। কি বেনিফিট? আমি তো তত খেলতে সুযোগ পেতাম না। তা আমার দাদি বিভিন্ন বই নিয়ে আসতো, আমি পড়তাম, আমার দাদি শুনতো। এভাবে আমি অনেক পড়েছি।
তারপরে স্কুলে যাচ্ছি ট্রেনে, গল্পের বই পড়ছি। তো সবাই অবাক যে কী করবে, স্কুলে যাচ্ছে গল্পের বই পড়ছে, পরীক্ষাতে কী করবে সে। আসলে এই যে উল্টাপাল্টা বই পড়তে পড়তেই তার আস্তে আস্তে ভালো বইগুলো দেখবেন যে অনেক পড়লাম কিন্তু রেজাল্ট ভালো হলো না, তখন মাথা খারাপ, কি রে আমি এত পড়লাম কিন্তু রেজাল্ট ভালো না, তাহলে এই বইটা পড়লে আমার রেজাল্টটা ভালো হবে। তার মানে আস্তে আস্তে জিনিসটা তৈরি হবে। তার মানে একটা বেড জাল আছে না, কারেন্ট জাল, পুকুরে আপনি চারিধার দিয়ে বেড জাল দিয়ে টেনে আস্তে 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 সব মাছগুলো আপনি ধরে ফেলতে পারেন। ছোট জায়গা কিন্তু প্রথমেই যদি আপনি বড়শি ফেলে জাল দিয়ে ফেলেন তাহলে মাছ পালাবে 2-4টা ধরা পড়বে। তার থেকে আপনি আস্তে আস্তে করে গোটা পুকুরের মাছগুলোকে আপনি একেবারে ঘিরে ফেলে ধরতে পারবেন। তা আপনার সন্তানও ভালো খাবারে আসক্ত হবে, আপনার সন্তান জ্ঞান চর্চায় আসক্ত হবে। আমাদের মধ্যে কিন্তু বেশিরভাগই তো অনার্স মাস্টার্স করেছে, চাকরি করছে, অনেক জ্ঞানী গুণী না, কিন্তু বাস্তবে আমার মনে হয় যে তাদেরকে জ্ঞানী বলা যাবে না। জ্ঞানী আসলে রবীন্দ্রনাথ ছিলেন, শেক্সপিয়ার ছিলেন, অ্যারিস্টটল ছিলেন। কেন? তাহলে এত জ্ঞান তারা কোত্থেকে পেলেন? আসলে তাদের মধ্যে জ্ঞানের একটা নেশা তৈরি হয়েছে, সব কিছুর মধ্যেই শিখতে চায়। মুচির সাথে কথা বলতে বলতে একটা যে ঘটনাটা ঘটে সেটা হলো যে মুচি যখন শেয়ার বাজারের কথা তুলেছে তখন সে বলছে যে মুচি পর্যন্ত শেয়ার বাজারের কথা বলছে, তাহলে শেয়ার বাজার পড়ে যাবে। তার মানে গোটা দেশে সবাই মিলে শেয়ার বাজারে ঢুকে গেছে। এখন যারা গেমস খেলে, যারা বেশি টাকার মারে, যারা ফ্রড, তারা কিন্তু এদেরকে ঠকিয়ে দেবে। এটাও কিন্তু কয়েক বছর আগে হয়েছে, 2010 সালের 6ই ডিসেম্বর থেকে পড়া শুরু হয়। কেন? কারণ হলো ইন্ডেক্সটা 9000-এ চলে গিয়েছে। তা আমাদের যে আবুল মুহিত না, উনি কিন্তু বলেছিলেন যে এখন টালমাটাল অবস্থা শেয়ার বাজারে, এত বেশি বাড়ছে, সবাই টাকা ঢুকিয়ে ফেলেছে, কোনো এক সময় ক্র্যাশ হবে যখন তখন। তোমরা শেয়ার, আবুল মুহিত বলছে যে শেয়ার আমি সবাইকে বেচতে বলেছি। এই কথা কিন্তু লক্ষ লক্ষ লোক শুনেছে। তারা মনে হয় কি না কি বলে, খালি দৈনিক বাড়ছে। কেমন বাড়ছে? আমাদের যে ডাক্তার ওষুধ আমার ক্লাসমেট ছিল শিপন বলছে খালি বাড়ে বাড়ে। তখন বাবাকে বললাম, মাকে বললাম, বোনকে বললাম, সবার টাকা আমি ঢোকালাম, খালি কিনলেই বাড়ে, কিনেই বাড়ে। এরপর থেকে যখন 2010 সালের 6ই ডিসেম্বর থেকে পড়া শুরু হলো, সব টাকা পয়সা উড়ে চলে গেল। তা আমি যেটা বলতে চাচ্ছি যে সব কিছুর জন্য আপনাকে পজিটিভ ধৈর্য ধরতে হবে। যে আপনার ছেলে এখন পড়ছে না, সামনে পড়বে, কয় বছর পরে পড়বে। যেমন ধরেন ক্লাস 9 থেকে যদি পড়া শুরু করে, সব থেকে বেস্ট টাইম। আর যদি আমি 1 থেকে পড়ি, নিজে ইচ্ছায় যদি পড়ি, আমার সারা জীবনে পড়তে ইচ্ছে, সেটা আলাদা। কিন্তু আমি জোর করে পড়াচ্ছি, তাহলে একজন বলছে বাবা আমার তো ছেলে ফার্স্ট হয়েছে, দোয়া করো, ভালো করো। তা আমি ভিতরে ভিতরে তো বলছি দোয়া করে কাজ হবে না। যে কোচিং আর যে মারধর আর যে পিটুনি দিয়ে ফার্স্ট বানাইছে, ওর তো পড়া কয়েক বছর পরে গোল্লাই চলে যাবে। তার মানে রুচিটা তার নষ্ট হয়ে গেছে। তার মানে ইন্টারেস্টটা ধরে রাখতে হবে, ওটাকে বাড়াতে হবে। তো পেয়ারা খেতেই হবে এটা কথা না, আশেপাশে রাখলে তার ভাল লাগতে পারে, সে খাবে। আর কলা খেলো, ভালো ভালো জিনিস রেখে দিলেন আর খারাপ জিনিসগুলো সরিয়ে রাখলেন। যেমন আমের সময়ে ফ্রিজে আমও আছে, আবার আইসক্রিমও আছে। আমার মেয়ে কি খাবে? আইসক্রিমই খাবে। আম তো ছিলতে হয়, হাতে নোংরা হবে, আর আইসক্রিমটা একেবারে তরতাজা, কোনো ঝামেলা না, খুব মজা। এখন আর্টিফিশিয়ালি ওইটাই সত্যি। তাহলে আমরা জাক্সটা পজিশনের মতো খারাপ ভালো এক জায়গায় রাখবো, আমরা ভালো জিনিসগুলো আশেপাশে রাখবো, কাছাকাছি রাখবো, খেতেও বলবো না, কাছাকাছি রাখবো। আমিই তুলে খেলাম, বাবা কি খাও? এই গাজর খাচ্ছি, খুব মজা, তুই খাবি? আচ্ছা খা, খেয়ে ভালো লাগছে না, আচ্ছা খাওয়ার দরকার নেই। 1 বছর পরে দেখা যাবে ওই গাজরই তার ভালো লাগতো। যেমন ধরেন অনেক খাবার আমি খেতে পারতাম না, ডায়াবেটিসের পরে দেখলাম যে আমি ভাত রুটি যেহেতু খাই না, ট্রাই করলাম, দেখি তো এটা খেতে পারি কি, দেখি সবই খেতে পারি, সব খাবারই আমি খেতে পারি। কেন? কারণ হলো যে আমি জোর করি। আমি খেতে পারতাম না, বাদ, এটা খেতে পারি না, বাদ। এখন আমি সবই খেতে পারি, কিন্তু আমি যদি খেতে পারি না মানে তো খেয়েই ছাড়বো। যেমন আমার হোস্টেলের, পাইলট স্কুলে যে হোস্টেল, ছেলেমেয়েরা কী করে, প্রথম ছোটোবেলায় কিন্তু হিংসা বেশি কাজ করে, জ্বালাতন করতে বেশি পছন্দ করে। তো কচু খায় না, তরকারির মধ্যে কচু দিলে
এই করে আমি আর খেতে পারতাম না। তারপর একদিন ভাবলাম যে কচু খাই। কচু খাওয়ার পর আমার বমি হয়ে গেল। তার মানে কি, আমি যে খেতে পারি না এটা জোর করে, আরও তো লক্ষ লক্ষ ভালো ভালো জিনিস আছে, আমার কচুই যে খেতে হবে তা তো না। তারপরে ধনে পাতা খেতে পারতাম না, এখনও ভালো লাগে না, তবে অতটা সমস্যা হয় না। তা আমার বোন মুরগির মাংসের মধ্যে ধনে পাতা দিয়েছে, গন্ধ লাগছে, মুরগির মাংস হেবি স্বাদ হয়ে গেছে, আমি আর ভাগনা বসে খেয়ে ফেলেছি মেলা। তারপরে বললাম যে কী ব্যাপার, কেমন কেমন লাগলো, কেন ধনে পাতা দিয়েছিস না? তার বোন বলছে হ্যাঁ, হাসছি। এই যে শুনলাম ধনে পাতা দিয়েছে, তখন কিন্তু আমার শরীরের যে হজমের যে ক্রিয়া সেটা বন্ধ হয়ে গেছে না। তাহলে মাগরিবের পরে খেলাম, 1 ঘন্টা পরে, পরের দিন আবার মুরগির মাংস। তা আমি বললাম মুরগির মাংসতে ধনে পাতা, গত দিন খারাপ লাগছিল। তো বললো না, আজকে নতুন মুরগির মাংস, নতুন মুরগি জবাই করে রান্না। তা আচ্ছা ঠিক আছে, আজকে ধনে পাতা যেহেতু দেয়নি, আমি মুখে এরকম দিতে গেছি, এই জায়গায় যখন আসে তখন আমি দেখলাম যে ভিতর থেকে বের হয়ে আসছে। আমি দ্রুত গিয়ে কী করলাম, ওই বেসিনে, মানে টয়লেটেও যেতে পারি, বেসিনে যে আমি যখন বের করে ফেলি তখন দেখলাম যে 24 ঘন্টায় ভাতের কোনো পরিবর্তন হয়, মানে একেবারে স্বাভাবিক ভাত সব উঠে গেল। তার মানে আমার ভেতরে যে একটা ঘৃণা, একটা অরুচি কাজ করেছে, বাবারে ধনে পাতা খেয়ে ফেললাম, তখনই কিন্তু ওই ক্রিয়াটা, হজম ক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। তো সে কারণে চালাকির দরকার নেই, আরও ভালো ভালো খাবার আছে। আপনার ছেলে গাজর খায় না, অনেক গাজর না খায় কেশর খাবে, ভালো ভালো জিনিস আছে, খাবে। অনেক জিনিস খাবে না, অসুবিধা নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।